কেউ কি আছো? আমি এসে গেছি। দেখ, কেউ থাকলে একটু বলো যে আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। এখনো বোধহয় কেউ আসেনি। আমি তাহলে একটু দেরি করেই শুরু করি। কেউ কি আছো? ও, চৈতি এসছে, উর্মিদি এসছে। দিদি, তোমাকে দেখে খুব ভাল লাগছে। সোম ভাই এসছে। আমি কি আরেকটু ওয়েট করব? আমাকে দেখা শোনা যাচ্ছে কি? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আরো দুই একজন আসুক নাকি, না শুরু করে দেব? আজকে অবশ্য আমার ঝুলিতে বেশি নেই। মনটা এত খারাপ, পারিপার্শ্বিক সব দেখে শুনে ঝুলিতে যে খুব আছে তা নয়। ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিই। আজকে আমার নিজেরই বাড়িতে ঘটা একটা কালা জাদুর কথা আমি বলছি। কেননা সত্যি কথা বলতে কি, মনটা এত ছটফটে যে আমি ছটফটে বা বিপর্যস্ত হয়ে আছে যে আমি ঠিক কি কি ঘটনা বলবো বা কি বলবো না সেগুলো ঠিক গুছিয়ে উঠতে পারিনি। যার জন্য আমি আমার নিজের বাড়িতে ঘটা একটা বড় একটা ঘটনা বলছি। এটা আমার নিজের বাড়িতে ঘটেছে। প্রথম 2013 সালের কথা বলছি। 2013 সালের ডিসেম্বরের 27 তারিখে আমার হাজব্যান্ড হঠাৎ চলে গেছেন। মানে একের পর এক অ্যাটাক এসেছিল, মাত্র 56 বছর বয়স ছিল না। যাই হোক, আমি একদিন অফিস বেরোচ্ছি। তো আমার হাজব্যান্ড আগেই বেরিয়ে গেছেন। তখন 2013, এটা হচ্ছে 2013 সালের জুন মাসের কথা বলছি। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছেন নিজেই। তারপরে উনি বেরিয়ে যেতেন 9টা 9টা 15। হ্যাঁ। আর আর উনি আমরা তারপরে অফিসে বেরোতাম। মানে আমার যেহেতু নিজের ট্রাভেল এজেন্সির ব্যবসা আছে, আমার একটা অফিস আছে, সে অফিসে আমি বেরোতাম, আমি আর আমার ছেলে। তা আমি সব কিছু সেরে খাওয়া দাওয়া করে জামা কাপড় পরে বেরোতে গিয়ে দরজাটা যেই খুলেছি আমাদের ফ্ল্যাটে, দেখি ঠিক আমার দরজার সামনে একটা জবা ফুল, একটা বেল পাতা, আর একটা তুলসী পাতা, আর কিছুটা সিঁদুর মাখানো। আমি না দেখে খুব অবাক হয়ে গেছি। কারণ খুব সত্যি কথা বলতে কি, এইরকম জিনিস বা এইসব ব্যাপার দেখে ঠিক আমি অভ্যস্ত নই। শুনেছি, কিন্তু আমি কোনোদিন এ সমস্ত ব্যাপার দেখিও নি, কখনো ফিলও করিনি। তো আমি তখন বললাম যে কি করব। তখন না আমি কি বুঝতে পারিনি। আমি ওটাকে না হাতে করে ধরেছি। ধরে আমার শাশুড়ি মাকে ফোন করেছি কলকাতায়, যে দেখো মা, এরম এরম ব্যাপার। তখন উনি বললেন, তুই হাতে ধরলি কেন? বললাম, আমি তো বুঝতে পারিনি। তখন বললে, তাহলে একটা কাজ কর, কোনো একটা কিছু গাছের নিচে বা কোনো একটা মাটিতে পুঁতে দে। এখন ফ্ল্যাট বাড়ি, আমি মাটি কোথায় পাবো? তখন একটা নিচে, একদম নিচে যাবার পথে একটা টবের মাটির মধ্যে পুঁতে দিয়ে চলে গেছি। তারপরে কিন্তু আমি ব্যাপারটা পুরো ভুলে গেছি। তারপরে ওই বছরেরই জুন মাসে এই ঘটনা হয়েছে। ডিসেম্বর মাসের 27 তারিখে আমার হাজব্যান্ড হঠাৎ চলে গেলেন। সেটাও ঠিক আছে, মানুষের একটা মানুষ মানে জন্মেছি যখন, মৃত্যু তো আছেই।
সঙ্গে কষ্টও আছে, কিন্তু সেটাকে তো মেনে নিতে হয়। তারপরে 13 সাল গেল, 14 সাল গেল, 15 সালে চোদ্দোর মানে আমার হাজব্যান্ডের 1 বছরের কাজ করানোর পরে 15 সালে আমি আমার ছেলের বিয়ে দিই, 15 জানুয়ারি মাসে। এইবার হচ্ছে আসল ঘটনা। জানুয়ারি মাসে বিয়ে দিলাম, তার ঠিক 6 মাস পরে হঠাৎ আমি তার বিয়ে দিয়েছি, ওরা তো আমরা 3জনে ভালোই আছি, কোনো অসুবিধা নেই। তা হঠাৎ আমি দেখছি আমার ছেলের চেহারাটা খুব খারাপ হয়ে যাচ্ছে, গলাগুলোর কণ্ঠাগুলো বেরিয়ে যাচ্ছে, মুখ দুটো চুপসে গেছে, দেখে মনে হচ্ছে মানে একটা 32 বছরের ছেলেকে দেখে মনে হচ্ছে 40, 42 কি 45 বছর কি তারও বেশি। আমি অনেক দিন খেয়াল করছি, ছেলে তো সন্তান, তো আমি না গিয়ে ওকে একদিন জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে তোর কি হয়েছে? ও কিছু না বলে না। ওর একদিন ওকে একেবারে মানে খুব মানে ইয়েতে ধরেছি, যে চেপে ধরেছি, এই বলতো তোর কি হয়েছে? তখন বলছে যে আমার না মা ভাল লাগছে না। সে কি, নতুন নতুন বিয়ে হয়েছে মাত্র 6 মাস, ভাল লাগছে নাকি? বলছে জানো তোমাকে বলছি একটা কথা, তুমি বসো আমার কাছে। আমি বসলাম। তখন বলছে যে তুই জানো মা, আমি আমার রাত্রিবেলা হলেই মাঝরাত থেকে দেখি কে যেন আমাদের জানলার পেছন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বললাম মানে? বলে হ্যাঁ, একটা কাউকে দেখি, কোনো একটা অবয়ব জানলার পেছন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি না শুনে একদম স্টান্ট, মানে অবাক, যে কি বলছিস তুই? বলছে হ্যাঁ। তা তখন ছিল ভাদ্র মাস, বোধহয় অগাস্ট মাস। তা বিয়ের নিয়ম আছে যে প্রথম বিয়ের পরে ভাদ্র মাসে বউ তো বাপের বাড়ি গেছে, 1 মাস থাকার নিয়ম ওদের। আমাদের অবশ্য এসব নিয়ম নেই, কিন্তু যেহেতু আমার বৌমার বাপের বাড়ির নিয়ম আছে, তা আমি ওকে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি কদিন, ও বলছে কি, ও আর এই কথাটা বলার পরে ছেলে আমাকে আর ছাড়ে না, বলে মা তুমি আমার সঙ্গে রাত্রিবেলা শো। আমি কি করতাম, 2-3 দিন ওর পাশে শুয়ে ওই ইয়ে দিয়ে আমার বীজ মন্ত্রটা ওর বুকের ওপর রেখে জপ করে দিতাম, বুকের ওপরে আমার হাতটা রেখে আমি জপ করে দিতাম। এরকম 2-3 দিন কেটেছে। হ্যাঁ রে, তোর ঘুম হয়? আমি তোর পাশে শুয়ে থাকি, আমি বুঝতে পারি যে ও ছটপট ছটপট করে, ঘুমায় না। এরকম 2-3 দিন, কোনোদিন ওর বুকের ওপর হাত রেখে বীজ মন্ত্র জপেছি, কোনোদিন ওর মাথায় হাত রেখে বীজ মন্ত্র জপেছি, কিছুতেই কিছু হয় না। আমার তো মানে মাথায় হাত, তার বউকেও কিছু বলতে পারছি না, নতুন মেয়ে, বাচ্চা মেয়ে, কি বলবো, ও তো কিছু বুঝবেই না। তখন আমি সোজা চলে গেলাম আমাদের এখানে বেলাকাবা বলে একটা জায়গা আছে জলপাইগুড়ির কাছে, সেখানে একটা রামকৃষ্ণ আশ্রম আছে, ঠাকুরের আশ্রম আছে। ওই আশ্রমের মহারাজ আমাকে খুব ভালোবাসেন, এবং মহারাজের সঙ্গে আমাদের বহু বছরের, মানে প্রায় ধরো 20 বছরের মতো মহারাজের সঙ্গে আমাদের আলাপ। তো মহারাজের কাছে গেছি ছেলেকে নিয়ে, গিয়ে সব বলেছি। তখন মহারাজ বললেন যে এটা তো না, ও সরি, তার আগে একটা কথা বলতে ভুলে গেছি। আমি মাঝখানে একদিন ওদের বিছানা মানে ঝাড়াঝুড়ি দিতে গিয়ে আমার মুখ কেন জানি মনে হলো, দেখি তো ওদের বিছানার তলায় কিছু আছে কিনা। দেখি ওদের বিছানার তলায় যেই তোষকটা তুলেছে একদম সাইডেই দেখি একটা নারকেল দড়ি এরকম ইয়ের মতো করে, বিনুনির মতো করে পাকানো, এত বড়। তখন আমি আমার ছেলেকে বললাম, এখানে নারকেল দড়ি এভাবে পাকানো, আজকাল তো নারকেল দড়ির ব্যবহারই নেই, নারকেলের দড়ি এরকম করে পাকানো, বিনুনি করে পাকানো কে রেখেছে? বললাম আমি কি করে বলবো। সঙ্গে সঙ্গে বৌমাকে ফোন করলাম, হ্যাঁ রে তুই রেখেছিস? বললো না মা, আমি তো রাখিনি, কি হয়েছে? না কিচ্ছু হয়নি, কোনো ব্যাপার নেই। ও বেচারা টেনশানে পড়ে যাবে, ওকে আর আমি টেনশান দিতে ইচ্ছা করছিল না, ছোট মেয়ে, আর ও ভাববেই বাকি যে মাত্র বিয়ে 6 মাস হয়েছে। তখন আমি ওই নারকেল দড়িটা সঙ্গে কাগজের মধ্যে করে পেঁচিয়ে সেই দিনই বিকেলবেলা ওই মহারাজের কাছে গেছি। তখন মহারাজকে সব বলেছি, বলে ওটাকে দেখিয়েছি। মহারাজ বলছে এটা তো কোনো ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার হচ্ছে মা, তো ঠিক আছে তুমি ভয় পেও না, মহামৃত্যুঞ্জয় ইয়ে করলে, যজ্ঞ করলে এটা কেটে যাবে। বললাম মহারাজ কী করে কি করব? বললো আমি তোমাকে ডেট বলে দেবো, একটা সোমবার তোমার বাড়িতে গিয়ে আমি এটা করবো। ঠিক আছে।
বললাম আমরা যাই করুন, আমার ছেলেটার অবস্থা দেখছেন তো, চেহারা টেহারা কী হয়ে গেছে, কাজকর্ম করতে পারছে না, আপনি তাড়াতাড়ি করবেন। বলে হ্যাঁ মা, নিশ্চয়ই নিশ্চয়ই। মহারাজ ভীষণ ভালো। তখন আমি বাড়ি চলে আসলাম। তার একদিন দুদিন পরে হঠাৎ ওদের আমার ছেলে, আজকাল তো সব আগেকার মতো খাট নেই, সব বক্স খাট। তা আমার ছেলে বক্স খাট থেকে নিজের বালিশটা রাত্রিবেলা বার করতে গিয়ে আমাকে ডেকেছে, মা শিগগির এসো। বললাম কী হলো? দেখি ওখানে একটা কাগজের পুটলির মধ্যে একটা কতগুলো সর্ষে দানা, হলুদ, সিঁদুর, এই সমস্ত রয়েছে, পুটলি করে পাকানো। আমার তো মানে সাংঘাতিক অবস্থা, বুঝতেই পারছো তোমরা যে মা হয়ে আমি কি মানে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে আছি যে কি হবে আমার। এদিকে হাজব্যান্ডও নেই, আর সমস্ত আত্মীয় স্বজন কলকাতায়, কাকে বলবো, সবাই টেনশন করবে। আর আমারই এতটা বয়স, প্রত্যেকেরই তো বয়স হয়েছে। তো আমার তখন মা বেঁচে, কিন্তু বাবা চলে গেছেন। মাকে আর বৃদ্ধ বয়সে এসব কথা বলতে আমার আর ইচ্ছা করছিল না। মাকে তাই আর আমি কিছু বলি, কারণ তখন মার প্রায় 80-র ওপরে বয়স এবং পার্কিনসন এবং নানান রোগে অসুস্থ, শয্যাশায়ী। তো যাই হোক, তখন ইন দ্য মিন টাইম পরের দিন সকালবেলা বাবু আজকে শুয়ে পড়ি, এখন তো কিছু করার নেই। পরের দিন সকালবেলা আমি মহারাজকে আবার ফোন করলাম। তা মহারাজ বলে হ্যাঁ হ্যাঁ মা, আমি আজকে শুক্রবার, সোমবার দিন যাচ্ছি তোমার বাড়িতে, আমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করবো। বললাম আচ্ছা ঠিক আছে। তারপর তো উনি সে সোমবার দিন সকালবেলা 8টার সময় আসলেন, সকালবেলা ভোরবেলা 8টার সময় এসে সমস্ত কিছু করে উনি বললেন এমন একটা জায়গায়, আমাদের তো 2 রুম ফ্ল্যাট, আর মাঝখানে একটা বড় লবি, মানে একদিকে ড্রয়িং রুম, একদিকে খাবার ঘর, যেরকম হয় আজকালকার দিনে। তা উনি বললেন যে এমন একটা জায়গায় করবো যাতে করে ওখানে 3টে ঘরই ধোঁয়াটা অ্যাটলিস্ট পায়, মানে মহামৃত্যুঞ্জয় যজ্ঞর যে ধোঁয়া, সেই ধোঁয়াটাই মানে সবচেয়ে অনেকটাই উপকার করে। তা ধোঁয়াটা যাতে করে কিনা পায়। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি সোফা টোফা সরিয়ে দিচ্ছি, সরি মহারাজ আপনি তাহলে ড্রয়িং রুমে করুন। বললেন আচ্ছা ঠিক আছে। তখন ওই ড্রয়িং রুমে করা হলো, এবং সমস্ত ধোঁয়া এমনভাবে উনি করলেন যে বেশ সুন্দর পুজো হলো, যজ্ঞ হলো, ধোঁয়াগুলোও ঢুকলো, এবং মহারাজ বললেন যে আর মনে হয় কিছু হবে না। এবং মহারাজ সেদিন আমার ছেলেকে দীক্ষা দিলেন। বললেন যে সেটা আগেই ঠিক হয়েছিল যে সেদিন উনি ওকে দীক্ষা দিয়ে যাবেন। তখন বলল যে মহারাজ বললেন যে আমি আজকে তাহলে এবং মহারাজ সেদিন দীক্ষাও দিলেন, দিয়ে তারপরে মহারাজ চলে গেলেন। এর 2-3 দিন পর থেকে কিন্তু আশ্চর্য, আমি ছেলেকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে তুই দেখিস? বললো না, আস্তে আস্তে 2-3 দিন না, দিন 7 পরে আমি জিজ্ঞেস করলাম তুই কি এখন আর দেখিস? ওরকম কিছু বললো না, আমি আর দেখি না। তারপর থেকে আস্তে আস্তে ছেলের চেহারাটাও ভালো হয়ে গেল, সব কিছুই ঠিক হয়ে গেল। এবং কিছুদিন পরে আমার বৌমা যখন আসলো, তখন আমি বৌমাকেও মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়ে নিলাম। হ্যাঁ, এখন সেই যে তারপরে আমরা আলোচনা, মানে আমরা 3জনে বসে, আমি আমার বৌমা আমার ছেলে বসে মানে ভাবছিলাম এমনও হতে পারে যে ওই যে আমার হাজব্যান্ড মারা গেছেন 13 সালে, ওই যে আমার দরজার সামনে ওই যে জবা ফুল, বেলপাতা এগুলো রাখা ছিল, এমনও হতে পারে সে তার জন্য হয়তো উনি এত তাড়াতাড়ি চলে গেলেন। হ্যাঁ, কারণ তখন আমাদের অবিশ্বাসী মন, তো তখন আমরা ভেবেছি যে এটা বোধহয় কোইন্সিডেন্স। এখন আবার এটাও মনে হয়েছে। যাই হোক, এইটা হচ্ছে আমার বাড়িতে ঘটা একটা ব্ল্যাক ম্যাজিকের গল্প, এবং কে করেছে সেটা কিন্তু আমি আজ অবধি জানতে পারিনি, এবং জানার চেষ্টাও করিনি, খুব সত্যি কথা। বুঝি আমি ঠিক ইচ্ছেও করেনি, জানার চেষ্টাও করিনি, যেহেতু ব্যাপারটা ওখানেই মিটে গেছে, এবং আমার ছেলে, সবচেয়ে বড় কথা আমার ছেলে ঠিক হয়ে গেছে, সেখানে আমি আর কিছু খোঁজ খবর করিনি। কে করেছিল আমি জানি না। এ হচ্ছে একটা গল্প গেল, এটা আমার নিজের একদম। আচ্ছা, এবারে আবার চলে যাই একটু ভৌতিক গল্পে। ভৌতিক গল্প মানে আমি জানি না সোম ভাই এটা বলেছে কিনা, আমার মনে পড়ছে না, কিন্তু এখন তো অনেক নতুন এসেছেন, অনেক অনেক নতুন রাও শুনছেন আমার গল্প, আমি এটা একটু তাই বলছি আজকে। আমার চেনা একটি ছেলে
আছে। মানে সে এখন রীতিমতো লোক হয়ে গেছে। আমি যখন তাকে চিনি তখন সে মানে ছেলেই বলতে বলতে পারা যায়, এবং আমাদের সাথেই সে কাজ করে, মানে সেও ট্রাভেল এজেন্সি করে, এবং সে হচ্ছে ফরেস্টের, মানে ফরেস্ট গভর্নমেন্ট অফ ফরেস্টের রেজিস্টার্ড গাইড। সুতরাং সে অনেক জায়গায় যে লোকজন নিয়ে গাইডের কাজ করে, লোকজন নিয়ে গেছে। একবার কি হয়েছে, প্রায় 30 জন মতো ডক্টর নিয়ে ও গ্যাংটক গেছে। সেটা হয় প্রায় 10 12 13 বছর, 13 বছরের আগের কথা, 13 14 বছর আগের কথা। ও গ্যাংটক গেছে। গ্যাংটক গিয়ে প্রায় 30 জন মতো ডক্টর নিয়ে সকালবেলা ও গ্যাংটক গেছে। গ্যাংটক ডক্টরদের একটা কনফারেন্স ছিল, ওরা 2 দিন থাকবে। হ্যাঁ, মানে যেদিন গেছে সেদিন থাকবে, পরের দিন কনফারেন্স, তারপরের দিন ওরা ফিরবে। তা আমি ইচ্ছে করে ওর নাম ঠামগুলো আর বলছি না, কারণ ও খুব এগুলো দেখে। তো তো ও বলছে যে এরকম তো গ্যাংটক গেছে, সমস্ত কিছু সেটেল আপ করে দিয়ে, সব কিছু ঠিকঠাক করে দিয়ে, সবাইকে মানে ট্যুরিস্ট মানে লজের হোটেলে ঢুকিয়ে টুকিয়ে দিয়ে ও রাত্রিবেলা 9টার সময় ও ঠিক করেছে আমি ফিরবো। তখন সবাই না করেছে, বলে এই রাত 9টা, আজকের থেকে 13 14 বছর আগের কথা। তখন কিন্তু গ্যাংটকের রাস্তা, আর এখনও রাত্রিবেলা পাহাড়ে একেই তো আলো জ্বলে না, তার উপরে পাহাড়ের রাস্তাগুলো যথেষ্ট মানে শুনশান থাকে। হ্যাঁ, অন্ধকার অন্ধকার থাকে, শুনশান থাকে। ও তখন বলছে যে না, আমি আজকে এখন ফিরবো এবং বাইকে ফিরবো। সবাই ওকে না করেছে, বলছে না তুমি কেন আবার আজকে মিচে মিচে ফিরবে, তুমি আজকের দিনটা গ্যাংটকে থেকে যাও, কালকে সকালবেলা চলে যাও। বলে না না, কালকে আমার গেস্টের অ্যারাইভাল আছে এনজেপিতে, মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে, আমাকে যেতেই হবে। তো যাই হোক, ও এসছে, ও ফিরছে। গ্যাংটক থেকে ফেরার পথে মেল্লি বলে একটা জায়গা আছে। মেল্লি, মেল্লি বাজার বলে ওটাকে। তা মেল্লি বাজারের সামনে ও মেল্লি বাজার ক্রস, ও মানে বেশ মানে ও না একটু ডিয়ার ডেভিল টাইপের, ও অত ভয় টয় পায় না, আর ভূত ঠুত ও একদমইও ভয় পায় না। হ্যাঁ, তা ও বলছে যে আমি এরকম, ও তো যাই হোক, ও ফিরছে, ফিরতে 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 আস্তে 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 ও বেশ ভালোই জোরে চালাচ্ছে বাইকটাকে। মেল্লি বাজার ক্রস করেছে। হ্যাঁ, ক্রস করে একটু গিয়েই একটা ডান দিকে বাঁক পড়ে। হ্যাঁ, এবং ওখানে একটা ইয়ে রয়েছে, ব্রিজ আছে। হ্যাঁ, তো ও ওই বাঁকের কাছে, তখন প্রায় রাত 11টা হবে, বাঁকের কাছে দেখে একটা বয়স্ক ভদ্রলোক একটা চাঁদোয়া মতো টানিয়ে মোমো বিক্রি করছে। ও না অবাক হয়ে গেছে, বলে কী ব্যাপার, রাত 11টা 11:30টার সময় একটা লোক বসে মোমো বিক্রি করছে, টিম টিম করে আলো জ্বলছে, একটা লম্ফ মতো জ্বলছে, আর মোমো বিক্রি করছে, কী ব্যাপার। তখন বলছে যে ও না একটুখানি থমকে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দোকানটাকে দেখেছে, দেখে তারপরে আবার ও চলে গেছে। চলে গিয়ে ব্রিজের ওপরে উঠে ওর কি মনে হয়েছে, বলে দেখি তো আছে কি না, বলে ও ফিরে এসেছে, ফিরে এসে দেখে দোকানটা নেই। তখন ও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে একেবারে খুব মানে একটু স্পিডেই গাড়িটা চালিয়েছে, চালিয়ে তারপরে ও শিলিগুড়িতে ফিরে এসছে। কিন্তু ওর মনের ভেতর থেকে এই প্রশ্নটা যায়নি যে কি মানে এটা আমি কি দেখলাম এবং কেন দেখলাম, হ্যাঁ, কিসের জন্যই বা দেখলাম, হ্যাঁ, কি দেখলাম। তখন ওর এক বন্ধু আছে যিনি প্যারানর্মাল ব্যাপার ট্যাপার নিয়ে একটু পড়াশুনো করে। হ্যাঁ, ও তখন কি করেছে, ওই কিছুদিন পরে মানে একটু হাত খালি হলে, কাজের একটু প্রেশার কম হলো, ও গেছে ওই বন্ধুর কাছে। ওই বন্ধু সব শুনে ঠুনে বলেছে, বলে ওকে বলেছে যে মনে হচ্ছে এটা একটা টাইম জোনের ব্যাপার, মানে তুই ওখান দিয়ে পাস করছিলি, ওই অবয়বটাও তখন নেমেছে। হ্যাঁ, এটা একটা টাইম জোনের ব্যাপার। হ্যাঁ, এটা তুই বুঝবি না, এটা তুই যদি পড়াশোনা করিস তাহলে হয়তো বুঝতে পারিস, এটা টাইম জোনের ব্যাপার, দুটো টাইম একসাথে মিলে গেছে বলে ব্যাপারটা ঘটে গেছে। ওনা শুনে অবাক, বলে এরকমও হয়? তখন বলে হ্যাঁ হয়, এরকমও হয়। আমি না কারুর কোনো ইয়ে দেখতে পাচ্ছি না, আর বুঝতে পারছি না কে 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 দেখছে জানতে পারছি, কিন্তু
বুঝতে পারছি না কার কেমন লাগছে, কে কে দেখছে আমি বুঝতে পারছি, কিন্তু কার কেমন লাগছে সেগুলো মানে ইয়েগুলো আসছে না আর কি। যাই হোক, এবার আমি দুটো ছোট্ট ছোট্ট আমার বাড়িরই ঘটনা বলবো, দুটো খুব ছোট্ট ছোট্ট ঘটনা। একটা হচ্ছে, শম্ভুয়াই বলছে সবার খুব ভালো লাগছে দিদি, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই কমেন্ট করছে, আমি শুনতে পাচ্ছি না, দেখতে পাই না গো কমেন্টগুলো, আমার যে কেন কমেন্টগুলো দেখতে পাই না বুঝতে পারছি না। যাই হোক, এবার একটা আগে একটা আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। হ্যাঁ, কিরম অদ্ভুত, দেখো এটা কিন্তু কোনো ভূত নয়, কিচ্ছু নয়, আমার জীবন তোমাদের কাছে আমি গল্প করতে এসেছি। হ্যাঁ, সেই জন্য একটুখানি এটা বলতে ইচ্ছা করলো। হ্যাঁ, বলছি শোনো। তখন আমার নতুন বিয়ে হয়েছে, 81। হ্যাঁ, তোমাদের মধ্যে বোধহয় অনেকের জন্ম হয়নি বোধহয়। হ্যাঁ, জানি না। 81, হ্যাঁ 81-এ জানুয়ারিতে আমার বিয়ে হয়েছে। তখন আমি খুব ছোট, মানে 19+ হবে এরকম, মাত্র গ্র্যাজুয়েশন হয়েছে আমার, তা বিয়ে হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড যেহেতু ট্যুরিজমে ছিলেন, তা বিয়ের পরে উনি প্রথমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, পরে ম্যানেজার হয়ে বকখালি ট্যুরিস্ট লজের চার্জে এসেছিলেন 81-এ। তখনের বকখালি তোমরা ভাবতে পারছো, প্রায় 40 বছর আগেকার কথা বলছি। হ্যাঁ, তো অনেক, 40 বছর না হোক, আর একটু কম হলেও হতে পারে, যাই হোক বহু বছর আগের কথা। 81 আর এখন 24, 1924, এই সরি 2024, 2024। তো অনেক বছর আগের কথা। তো তখন বকখালি একদম, আর বকখালিতে তখন মজার ব্যাপার ছিল, ট্যুরিস্ট বকখালিতে তখন কোথাও কারেন্ট ছিল না, বকখালিতে তখন কারেন্ট যায়নি, কোথাওই যায়নি, মানে নামখানা টু বকখালি কোথাও কারেন্ট ছিল না। তো আমি বকখালিতে, আমি আর আমার হাজব্যান্ড বকখালিতে গেছি, মানে জানুয়ারিতে বিয়ে হয়েছে, আমি পাকাপাকি জুন কি জুলাই মাস, অতটা ঠিক আমার মনে নেই, আমি বকখালিতে সংসার করতে গেছি। তো আমাদের একটা কোয়ার্টার দিয়েছে, সে কোয়ার্টার মানে মানে আর তখন বকখালিটা, বকখালি অ্যাকচুয়ালি যেহেতু সমুদ্রের পাড়ে একদম, সেহেতু ওটা কাঠের কতগুলো ডর্ম ছিল আর কি, ডরমেটারি ছিল। তা তখন ওই ডরমেটারি ছিল, আমরা যখন গেছি তখন কংক্রিটের, এখন যে ইয়েটা রয়েছে, এখন যে লজটা রয়েছে সেটাই তৈরি হয়েছে। আর আমাদের জন্য একটু দূরে একটা কোয়ার্টার আছে। এখন বকখালিতে আমরা যখন, বকখালিতে একটা বড় গেট আছে, সেইটা দিয়ে গাড়ি টাড়ি পাস করে এবং সেখান দিয়ে ট্যুরিস্টরা যায়। আর আমরা ওখান দিয়ে গিয়ে যদি আমি আমার কোয়ার্টারে আসতে যাই, তাহলে অনেকটা রাস্তা, অনেকটা হাঁটতে হয়, আর ওই লোকজনের মাঝখান দিয়ে, ট্যুরিস্টের মাঝখান দিয়ে আসতে ইচ্ছা করে না। তাই জন্য কি হয়, আমরা কি করতাম, যদি আমরা বাইরে থাকতাম, কখন ধরুন হাঁটতে বেরিয়েছি, বা ওই মোড়ের মাথায় দু একটা দোকান ছিল, চলো ওখানে যাই দুজনে মিলে, তো যাই চলো একটু চা খেয়ে আসি করে, যখন আমরা 7:30 8টা নাগাদ ফিরতাম, তখন আমার কোয়ার্টারের পাশে, বকখালিটা কিন্তু পুরোটা বাউন্ডারি দেওয়া, বাউন্ডারির পাশে একটা বাঁধ ছিল, সেই বাঁধের ওপর দিয়ে আমি আর আমার হাজব্যান্ড চলে আসতাম হেঁটে হেঁটে। মজার ব্যাপার হচ্ছে, আর বকখালিতে তখন কি ছিল, 6টা থেকে 10টা পর্যন্ত জেনারেটর সিস্টেম ছিল, তারপরে আর জেনারেটর দেওয়া হতো না। হ্যাঁ, আর যিনি জেনারেটর চালাতেন তিনি খুব মজা করতেন আমার সাথে, ওই করে একটুখানি জেনারেটরটা ঠিক 10:05 আস্তে করে জেনারেটরটা একটু কমিয়ে দিয়ে সবাইকে অ্যালার্ট করে দিতেন, আর আমাকে ডেকে বলতেন, বৌদি শিগগির খাওয়া দাওয়া সেরে নিন, খাওয়া দাওয়া সেরে নিন, এক্ষুনি কিন্তু কারেন্ট, জেনারেটর চলে যাবে। সে এক মানে মজার ইয়ে ছিল। কোনোদিন যদি আবার 5 মিনিট দেরি হতো, আমি হয়তো বলতাম, দাঁড়ান দাঁড়ান আমাদের খাওয়া হয়নি এখন, আমি খেয়ে নিই, আজকে 5 মিনিট পরে বন্ধ করুন, তাহলে পরের দিন সেটা 5 মিনিট আগে বন্ধ করে সেটা মেক আপ করে নেওয়া হতো। খুব মজার, মানে এরম একটা জীবন, মানে আমি খুব লাকি যে আমি খুব এরকম বাইরে বাইরে থাকতে পেরেছি, আর এরকম একটা সুন্দর জীবন পেয়েছি, এটা আমার সত্যি, এটা আমার হাজব্যান্ডের জন্যই খুব ভালো জীবন, একটা খুব মজা। হ্যাঁ, তো তখন যাই হোক, যেটা বলছিলাম,
তো একদিন কি হয়েছে, আমি বাঁধ দিয়ে একদিন সন্ধেবেলা, আর আমরা সবসময় কি করতাম, তখন তার এভারেডি সেই বড় টর্চ পাওয়া যেত, সেই টর্চ আমরা সবসময় আমাদের সঙ্গে রাখতাম। তো আমি কি করেছি, একটা টর্চ হাতে নিয়ে, ও ইন আমার হাজব্যান্ড সেদিন আমাকে সন্ধ্যেবেলা বলেছে কি তুমি কি একটু আমি বাড়ির থেকে কি জানি এটা আনতে যাব ঘর থেকে। তো আমার হাজব্যান্ড বললেন যে তুমি যাবে না আমি যাব। আলাম তুমি কথা বলছো, উনি জানি কোন এক গেস্টের সাথে বসে কথা বলছিলেন ওই চায়ের দোকানে। তা উনি, আমি বললাম তুমি কথা বলছো বলো না। আর সত্যি কথা বলতে কি, আমি কলকাতার মেয়ে হলে কি হবে, আমরা আমার ভয় ডরটা সত্যি সত্যি কম, এখনো নেই, এখনো আমার ভয় ডরটা খুব কম। তো আমাকে বললো যে তাহলে তুমি টর্চটা নিয়ে যাও। আলা হ্যাঁ, সবে সন্ধে হয়েছে, 6টা বাজে, কোনো ব্যাপার না, আমি টর্চটা নিয়ে যাচ্ছি। তা আমি টর্চটা নিয়ে হেঁটে হেঁটে যে বাঁধের ওপরে এসছি, হঠাৎ দেখি পাশে একটা বিশাল বড় সাপ আমার পাশ দিয়ে দিয়ে যাচ্ছে। আর আমার একটা ইয়ে ছিল, খুব শখ ছিল, আমার একটা চাবি, বিয়েতে পাওয়া একটা চাবির রিং ছিল। আমি ওই চাবির রিংটা খুব ব্যবহার করেছি তখন। হ্যাঁ, আর চাবির, আমি যেখানে যখন যেতাম ওই চাবির রিংটা অলওয়েজ ওই ইয়েতে করে কোমরে ঝুলিয়েই বেরোতাম, খুব আমার একটা একটা খুব ভালো লাগার জিনিস। তো আমি তখন দেখছি কি সাপটা, বিশাল একটা সাপ, আমি না প্রথমে তো চমকে সরে গেছি, ওমা সাপটা দেখে জিভটা এরকম লক 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 করছে, ও আমার পাশ দিয়ে দিয়ে হাঁটছে, দেখি বিশাল বড় একটা দাঁড়াস। আমি না কিচ্ছু করিনি, হ্যাঁ, আমি না আস্তে 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 আস্তে, আমিও হাঁটছি সেও আমার পাশে হাঁটছে, আমিও হাঁটছি সেও আমার পাশে হাঁটছে। তারপরে আমি গেটটা খুলে, ওই বাউন্ডারির গেটটা খুলে আমি আমার ঘরে ঢুকে গেছি, সেও আমার ঘরে ঢুকেছে, আমার ঘরের সামনে গেছে, গিয়ে তারপরে কোথায় মিলিয়ে গেল আমি জানি না। তারপরে আমি ঘর থেকে সেই জিনিসটা নিয়ে আমি আবার হাজব্যান্ডের কাছে চলে আসলাম ওই চায়ের দোকানে। আসার সময় কিন্তু আমি দেখিনি। অদ্ভুত ব্যাপার, এরকম প্রতিটা দিন যখনই আমি একা দেখেছি, একা বেরিয়েছি, বা একা সকালবেলাতেও যখন আমি একা কখনো বা ফিরেছি, বা কখনো গেট দিয়ে বেরিয়ে আমি রাস্তায় যাচ্ছি, বা রাস্তা থেকে আমি ফিরছি, আমি ওই সাপটাকে সবসময় আমার সঙ্গে দেখেছি আসতে। কি আশ্চর্য ব্যাপার, সব সময়, কিন্তু ও কখনো আমাকে একটা দিনের জন্য কিছু করেনি। আর অদ্ভুত ব্যাপার, একদিন আমার হাজব্যান্ড আমাকে, আমি সেদিন একা কোয়ার্টারে, উনি বললেন যে আমি একটু আমাকে, তখন না বকখালিতে তো কিচ্ছু নেই, সব যে কোনো কাজের জন্য কাকদ্বীপ যেতে হতো, মানে ব্যাংকের কাজের জন্য কাকদ্বীপ যেতে হতো। তো উনি বললেন যে আমি একটু কাকদ্বীপ যাবো, আমি বাড়িতে এসে খাবো, কিন্তু আমি কাজটা সেরে আসি। তখন তো একটা মাত্র বাস চলতো, মানে সকালবেলা একটা বাস, বিকেলে একটা বাস, হ্যাঁ। আর তখন অত গাড়ি ঠাড়ির বন্দোবস্ত ছিল না, কারণ তখন কি হতো, সবাই তোমরা জানো নিশ্চয়ই যে বকখালি যেতে গেলে একটা নদী পেরোতে হয়, হাতানিয়া দোয়ানিয়া বলে, হ্যাঁ। তো এখন তো নদীর ওপরে মানে ইয়ে হয়ে গেছে, হয়ে গিয়ে ওখান দিয়ে গাড়ি পেরোনোর ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু তখন কি হতো, আমাদেরকে ওই ওই নামখানার ওই পারে নেমে নৌকো করে আমাদেরকে নামখানার এই পাশে এসে আবার একটা বাস ছিল, ওই বাসটা দাঁড়িয়ে থাকতো, আমাদেরকে বকখালি পৌঁছাতো, একটা মাত্রই বাস ছিল, ওটাই বারবার যাতায়াত করতো, নামখানা টু বকখালি, বকখালি টু নামখানা। বললাম যে ঠিক আছে তুমি চলে যাও, কোনো ব্যাপার নেই, আমি বাড়িতে আছি, দরজা বন্ধ করে থাকবো। আশ্চর্য ব্যাপার, ও ফিরেছে ঠিক এই 1:30 নাগাদ, এসে ও চমকে গেছে, মানে যখন মানে সিঁড়ি দিয়ে ওপরে, মানে দুটো সিঁড়ি দিয়ে ওপরেই, একতলায় কোয়ার্টার ছিল, দুটো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেছে, গিয়ে দেয় কি ওই সাপটা ওই সিঁড়ির ওপরে বিশাল করে শুয়ে রয়েছে। তারপর যেই আমার হাজব্যান্ডের পায়ের শব্দ পেয়েছে, টুকটুক টুকটুক করে চলে গেছে। ও না সেদিন, আমার হাজব্যান্ড ভীষণ নাস্তিক, মানে বিভৎস নাস্তিক, চিন্তার বাইরে, হ্যাঁ। উনি কিচ্ছু বিশ্বাস করেন না, উনি বিশ্বাস করেন মানুষকে, বলে মানুষকে করো, হ্যাঁ, মানুষের ভিতরে তুমি ভগবানকে পাবে, মানুষকে করো। তো যাই হোক, তা উনি বলে, ও না সেদিন এসে অবাক হয়ে গিয়ে না বসে পড়েছে চেয়ারের উপরে। বললাম কী হলো? তখন বলছে যে আরে সাপটা। তারপরে এই ঘটনাটা আমি অনেক জায়গাতে বলেছি, সবাই আমাকে বলে কি তোমাকে পাহারা দেওয়ার জন্য আসতো, আমি জানি না, কিন্তু সাপটা আমাকে কোনোদিন কিছু করেনি। এটা একটা আমার জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতা, জানো তো, অদ্ভুত, এরকম অনেক অভিজ্ঞতাই হয়েছে, আমি সব বলবো আস্তে আস্তে, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা অদ্ভুত অভিজ্ঞতা। তারপরে যেটা বলছিলাম, আমি
আমার শ্বশুর মশাই মারা গেছেন 87-এ একটা অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্ট মিন্স আমাদের শ্বশুর বাড়িটা খুব মানে মানে অনেকটা জায়গা নিয়ে বালি খাল হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে যেটা ডানকুনি লাইনের বালি খাল যেটা, সেখানে মানে বেলুড়ের পরেই যেটা যেটা বালি, সেই বালি। তো বেলুড়ের পরে বাদামতলার পরে আমাদের বালি। তা আমাদের অনেকটা প্রায় 4-5 কাঠা জমি নিয়ে আমাদের বাড়িটা, কিন্তু বাড়িটা দোতলা, কিন্তু আরও প্রচুর জমি আশেপাশে এবং প্রচুর গাছ, মানে সিজনাল, মানে আমাদের সবজি কখনো আমরা কিনে খাইনি, সবসময় আমরা বাগান থেকে তুলে খেয়েছি, এবং আম গাছ, কাঁঠাল গাছ, এরকম। তা আমার শ্বশুর বাড়ির পাশেই মানে বাড়িটার পাশে একটা আম গাছ ছিল। তা আমার শ্বশুরমশাই যেদিন মারা গেলেন সেই দিন এরকম বাজার করে এসছে, সেদিন রবিবার ছিল, আমরা তখন রায়গঞ্জে। তো বাজার করে এসছেন, এসে বলছেন যে এসেই বলছে, বাজারটা রেখে বলছেন যে আমি না একটু মানে পাড়ার এক দিদি আর কি, তার খুব শরীর খারাপ হয়েছে। তখনকার দিনে তো এগুলো খুব ছিল যে দিদি ভাই কার শরীর খারাপ হয়েছে, কি হয়েছে, তার জন্য যেটুকু করা যায়। তো পাড়ারই এক দিদি, সে বোধহয় বসেছিল, রাস্তায় দেখা হয়েছে, বলছে আমার শরীরটা ভালো না, মুখে কোনো স্বাদ নেই। তো আমার শ্বশুরমশাই বাজারটা রেখেই বললেন যে আমি না আমি একটু ওপরে যাচ্ছি, ওই দিদি একটু মুখে একদম স্বাদ নেই, তা কটা আম পেড়ে দিচ্ছি, কাঁচা আম। বললো, তখন আমার শাশুড়ি মা বলেছেন হ্যাঁ ঠিক আছে তুমি যাও। তো বাপি তো মানে আমার শ্বশুরমশাইকে আমি বাপি ডাকতাম, তো বাপি চলে গেছে, বাপি ওপরে গেছেন। ওপরে গিয়ে কি হয়েছে, আমাদের ছাদের কার্নিশটা এরকম ছোট, মানে এতটা। উনি কি করেছেন, একটা পা নিচে একটা পা ওপরে কার্নিশের মানে এই ওপরটাতে রেখেছেন, দেওয়ালের পাঁচিলের ওপরটাতে রেখে আঁকশি দিয়ে এরম করে করে আম পাড়ছেন। তা কয়েকটা আম পেড়েছেন, পেড়ে আঁকশিটা সটকে গেছে, উনি একেবারে 3 তলা থেকে নিচে পড়ে গেছেন। পড়ে গিয়ে তারপরে যা হয় আর কি, মানে মাথাটা ভালো ছিল, ঠিক ছিল তখনও পর্যন্ত, মানে মাথাটা বাঁচানোর জন্য উনি উপুর হয়ে পড়েছেন, কিন্তু সমস্ত গলা থেকে পা অব্দি একদম চুরচুর হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে পিজিতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কিছু করা যায়নি। যাই হোক, যেটা আমার বলার অদ্ভুত ঘটনা, হ্যাঁ, ওই ফলন্ত আম গাছটা তো শুকিয়ে গেলই, মানে আর মানে সেবারের মতো ফলগুলো সমস্ত না অদ্ভুতভাবে শুকিয়ে যেতে লাগলো। এবং তারপরে বছর 10 আম গাছটা ছিল, 10ও না, বছর 20, এই রিসেন্ট 10-12 বছর আগে আম গাছটাকে কেটে ফেলা হয়েছে। ওই আম গাছটাতে আর কোনো দিনও ফল ধরেনি, ওই ফলন্ত আম গাছটা। ওই যে বাপি যখন আম পারলেন, সেই আম যেগুলো পাড়া হয়নি সেগুলো কেউ খেতে পারেনি, সেগুলো তো মানে নষ্ট হয়েই গেল, শুকিয়েই গেল, এবং ওই গাছটাতে আর কোনো দিনও আম হয়নি। তা বছর 10 আগে মানে শাশুড়ি আমার গল্প করলেন যে দেখ আর তো ওটাতে আর আম হয় না, আম গাছটা আমি কেটে ফেললাম। কি অদ্ভুত না? যেহেতু আমাদের ট্যাগলাইন বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, এটা সত্যিই তাই, যে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। কেন এরকম হলো? অথচ প্রতি বছর আমি তো দেখেছি, আমার 81-এ বিয়ে হয়েছে, প্রতি বছর আম হতো। ঠিক আছে ভাই, শুনতে ভালো লাগলেই ভালো ভালো আমার ভালো লাগবে। তারপর এটা তো গেল একটা, আবার এই শ্বশুরমশাইরই একটা অদ্ভুত গল্প আছে। আমার দিদি শাশুড়ি দীক্ষা নিয়েছিলেন। আমার শ্বশুরবাড়ি হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামী দীক্ষিত গোসাইয়ের। তা গোসাইয়ের যে যখন দিদি শাশুড়ি দীক্ষা নিচ্ছিলেন, তখন মানে শ্বশুরমশাই কোলে, কয়েক মাসের, খুব ছোট। তা কিন্তু তখন দিদি শাশুড়ি ওই ছোট 3-4 মাসের বাচ্চাকে রেখে কি করে দীক্ষা নিতে যাবেন? তো উনি বাচ্চা কোলে করে দীক্ষা নিতে গিয়েছিলেন। হ্যাঁ, এবং অদ্ভুত ব্যাপার, যখন গোসাইয়ের মানে পরবর্তী মহারাজ যিনি দিয়েছিলেন,
তিনি বলেছিলেন যে তুমি বাচ্চাকে, যেহেতু বাচ্চা কোলে নিলে, পাশে রাখলে বা অন্য জায়গায় রাখলে তোমার মানে বাচ্চা কাঁদলে তোমার মনটা ডিস্টার্ব হয়ে যাবে, সেহেতু তুমি বাচ্চাটিকে বা তোমার বাচ্চাকে তুমি কোলের ওপর নিয়েই, কোলে শুইয়েই তুমি দীক্ষা নাও। তা কোলে শুইয়েই বাপির দীক্ষা হয়েছিল, সরি দিদা মানে আমার দিদি শাশুড়ির দীক্ষা হয়েছিল। কোলে বাপিকে কোলে শুইয়ে রেখে দিদি শাশুড়ির দীক্ষা হয়। তারপরে বাপি বড় হয়েছেন প্রায় 5-6 বছর। হ্যাঁ, তো তখনকার দিনে তো বহু 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 বছর আগের কথা বলছি। আর আমাদের শ্বশুরবাড়িতে আশেপাশে শ্বশুরবাড়ি সংলগ্ন অনেকগুলো, যেমন আমার শ্বশুরবাড়িতে যেমন প্রচুর তোমার জায়গাও ছিল, তেমনি 3-4টে শ্বশুরবাড়ি সংলগ্ন 3-4টে পুকুরও ছিল, যেটাতে আমরা সিঁড়িও ছিল, আমরা নামতেও পারতাম। তা একদিন আমার দিদি শাশুড়ি ওই পুকুরে গেছেন কাপড় কাচতে, এবং বাপি তখন 5 কি 6 বছরের ছেলে, বাপিকে পাশে বসিয়ে একটা ছিপ হাতে ধরিয়ে দিয়েছেন, যে নে তুই পুকুরে মাছ ধর, আমি ইয়ে করি। বাপি একটাই ছেলে, মানে আমার শ্বশুরমশাই আমার দিদি শাশুড়ির একটিই ছেলে, এবং শ্বশুরমশাইয়ের বাবা যিনি ছিলেন উনি জিপিওতে কাজ করতেন, মানে একেবারে পার্ক স্ট্রিটের বড় ইয়েতে জিপিওতে। তা উনি তো বেরিয়ে গেছেন, সুতরাং দিদি শাশুড়ি একা একা কী করে বাচ্চা নিয়ে ইয়ে করবেন, তাই বাচ্চা ছেলেকে পাশে বসিয়ে উনি কাপড় কাচ্ছেন। তখন হঠাৎ শুনছেন বাপি বীজ মন্ত্রটা বলছে। উনি না অবাক হয়ে গেছেন, গিয়ে বাপিকে জিজ্ঞেস করেছেন, তুই কি করে জানলি এই বীজ মন্ত্র? আমি তো তোকে কোনোদিন কখনো বলিনি। তখন বলছে, কেন, আমি তো জানি, আমি তো সেই ছোটোবেলার থেকেই জানি, আমি তো মাঝে মাঝে এই বীজ মন্ত্রটা বলি, তুমি কখনো শোনোনি? তখন দিদি শাশুড়ি বলেছেন, না আমি তো কোনোদিন শুনিনি, এই তো আজকেই শুনলাম। তখন বলছেন যে হ্যাঁ, আমার আমি তো এই বীজ মন্ত্র জানি। হ্যাঁ, তুমি কেন এরকম বলছো? আমি অনেক দিন থেকে জানি, অনেক বছর ধরে জানি, এটা আমার ভিতরে 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 মানে চলতেই থাকে, এই বীজ মন্ত্র আমি জানি। বলো তোমরা, এটাও কি বুদ্ধিতে যার ব্যাখ্যা হয় না? কি করে বাপিকে কোলে নিয়ে দিদি শাশুড়ি দীক্ষা নিয়েছিলেন, সেটা তো, আর বীজ মন্ত্র তো কেউ কাউকে বলে না, আর ওই ছোট্ট শিশুকে বলার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমার শ্বশুরমশাই জানলেন কি করে বীজ মন্ত্রটা? এবং শ্বশুরমশাইয়ের আর দীক্ষা নেওয়ার দরকারও হয়নি। পরে দিদি শাশুড়ি কথা বলেছিলেন ওই গোসাইয়ের ওখানে, যেখানে আশ্রম আছে, ওনারা বলেছেন ওনারা দীক্ষা নেওয়ার দরকার নেই, তুমি যে কোলে নিয়ে বসে দীক্ষা নিয়েছো তাতেই ওনার দীক্ষা হয়ে গেছে। আমাদের ট্যাগলাইন, বুদ্ধিতে যার ব্যাখ্যা হয় না। কি অদ্ভুত না? সবার ভালো লাগছে তো? আর একটা গল্প বলবো, আজকে অনেক বকবক করছি, আর একটা গল্প বলি। সত্যি অদ্ভুত গো ভাই, এটা মানে মানে এই মানে এরম সবাই মুগ্ধ। আচ্ছা, খুব ভাল লাগছে শুনে। তো সত্যি জানো তো, মানে আমি এই দুটো গল্প তোমাদেরকে আজকে বলবো বলে ঠিকই করেছিলাম যে না, এই দুটো বলবোই, কারণ সত্যি এই দুটো দুটো যার ব্যাখ্যা চলে না। আরও কয়েকটা বলতে হবে দিদি। আমার স্টকে আজকে গল্প কম, জানো তো, আমি গুছিয়ে উঠতে পারিনি তো গল্পগুলো, মুশকিল। আরেকটা গল্প, আমরা হাঁ করে বসে আছি বলছে। আসলে এবারে আমার গল্পের স্টক কম, আমি বুঝি মানে গল্পগুলো গুছিয়ে উঠতে পারিনি, হ্যাঁ, সেই জন্য আমার গল্পের স্টক কম। না, জোরের কথা হচ্ছে না, আমি বলবো আরো 2-1টা গল্প আমি বলছি, হ্যাঁ। আর না না, যদি ইচ্ছে হয় কোনো ব্যাপার নেই, আমি বলবো আরো 2-1টা গল্প আমি বলবো, তবে একটু স্টকটা কম আজকে। হ্যাঁ, ওই যে বললাম মনটা এত বিক্ষিপ্ত, কি বলবো কি না বলবো সেটাতে মানে বুঝে উঠতে পারছিলাম না, যার জন্য আমি কি বলবো না বলবো সেটাই একটুখানি অগোছালো হয়ে গেছে আর কি, এগুলো সব। তো এই হচ্ছে গল্প। আর আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে, এটা আমি শুনেছিলাম আমার দাদুর বন্ধুর কাছ থেকে। উনি ছিলেন, উনি রেলে কাজ করতেন। হুম।
শোনো তাহলে, উনি বলছি আর একটা গল্প। উনি না রেলে কাজ করতেন, আমার দাদুর ওই বন্ধু। হ্যাঁ, উনি রেলে কাজ করতেন। তো রেলের জন্য কি হয়, নানান জায়গায় বদলি হতে হয় তো। হ্যাঁ, তো উনি আর অনেক বছর আগের কথা, বুঝতেই পারছো, আমার দাদুর বন্ধু। হ্যাঁ, হ্যাঁ। তো মানে বছর মানে এটা বোধহয় 50-60 বছর আগের কি তারও আগের কথা। তা তখন তো রেল রেলের স্টেশন এবং কোয়ার্টারগুলো কীরকম ছিল না, মানে রেল স্টেশনটা একরকম, কিন্তু কোয়ার্টারগুলো না সেই গাছগাছালিতে ভরা, কারেন্ট থাকে, কারেন্ট ছিল না, এরকম একটা জায়গায় ওনাকে বদলি করে দেওয়া হয়েছিল। উনি কোয়ার্টার পেয়েছিলেন, ওই দাদুর ওই বন্ধু কোয়ার্টার পেয়েছিলেন, কিন্তু কোয়ার্টার পেয়েছিলেন, কিন্তু ওনাকে ওই একটা অদ্ভুত একটা নামটা না, এখন অনেক বছর আগে তো আমার নামটা ঠিক মনে পড়ছে না, যাই হোক একটা স্টেশনে বদলি করে দেওয়া হয়েছিল এবং ওখানে ওনার কোয়ার্টারও ছিল। আর কোয়ার্টার মানে কি, ওই একটা চৌকি তখনকার দিনে, একটা টেবিল চেয়ার, এই তো, আর একটা রান্নাঘরে কিছু বাসনপত্র, এই পর্যন্ত। আর বাসনপত্র এবং ওনাকে সাহায্য করার জন্য একজন সহকারী, যে একটুখানি হয়তো ভাতটা করে দিল কি কী করে দিল, এরকম একজন সহকারী, এই পর্যন্ত। তা কারেন্ট তো কিচ্ছু নেই, লম্ফ জ্বালিয়ে জ্বালিয়ে, আর তখনও তো মোমবাতিরও চল ছিল না, হ্যারিকেন অথবা কুপি, কুপি জানো তো, ছোটো ছোটো কুপি হয়, লম্ফ বলে যেগুলোকে, ওরকম, অথবা হ্যাজাক, এই তো তখনকার দিনের মানে ছিল। তা উনি সকাল রাত্রিবেলা এসে পৌঁছেছিলেন। তো রাত্রিবেলা ওই সহকারী স্টেশন থেকে ওনাকে বাড়িতে নিয়ে আসে। সেদিনটা তো যাই হোক করে একটা সেদ্ধ ভাত টাত খেয়ে ওনার কাটলো। পরের দিন সকালবেলা তো সহকারী তখন ওনাকে জিজ্ঞেস করেছে যে বাবু আপনি একা থাকতে পারবেন তো? তখন বলছে হ্যাঁ হ্যাঁ থাকতে পারবো, এরকম আমাদের অভ্যেস আছে, কোনো ব্যাপার না। তখন বলছে যে এটা কোনো ব্যাপার না, আমি থাকতে পারবো। বলছে আচ্ছা ঠিক আছে, বলে উনি তো চলে গেছেন। পরের দিন সকালবেলা উঠেছেন উনি, উঠে চারিদিকটা দেখছেন যে এরে বাবা, এদিকে তো জঙ্গল, গাছপালা, এই সেই, আর ভাবছেন যে এই গাছগুলো বন্য মানে বাজে যেগুলো জঙ্গল হয়ে আছে সেগুলোকে কাটাতে হবে, এই করতে হবে, সে করতে হবে, এরকম ভাবছেন। ভাবতে ভাবতে উনি দাঁত মানে টুথব্রাশ নিয়ে উনি দাঁত ব্রাশ করছেন, করে চোখ হাত মুখ ধুয়ে টুয়ে এসে বারান্দায় একটা চেয়ারটাকে টেনে এনে বসেছেন। আর সব কোয়ার্টারগুলোতে বারান্দা থাকতো, বারান্দা চেয়ারটাকে টেনে এনে বসেছেন। বসে বসে ভাবছেন, ইস নয় যাই, এক কাপ চা করতে হবে, এক কাপ চা না পেলে, ওই সহকারী তো আস্তে আস্তে অনেক দেরি আছে, তো চা না পেলে হবে না, এক কাপ চা করতে হবে, যাই গিয়ে চাটা বসাই স্টোভে। তখন ওনার স্টোভ ছিল, তখনকার দিনে গ্যাস ট্যাসের তো উনুন স্টোভ, সেই জনতা স্টোভ। হ্যাঁ, হঠাৎ দেখে কি অদ্ভুতভাবে, মানে একটা চায়ের কাপ, চা শুদ্ধ ঠাস করে ওনার সামনে এসে, কেউ যেন, মানে উনি চা করতে মানে ঘরে যাচ্ছেন, তো চেয়ারটাকে নিয়ে উনি টেবিলের কাছে রেখেছেন, যেখানে ওনার টেবিলটা, চেয়ার আর টেবিলটা ছিল, উনি টেবিলটার কাছে চেয়ারটা রেখেছেন, রেখে উনি যেই ঘুরেছেন দেখে চেয়ারের ওপরে ঠাস করে একটা ঠক করে শব্দ, দেখে এক কাপ চা আর প্লেট, আর সঙ্গে দুটো বিস্কুট। উনি তো অবাক হয়ে গেছেন, মানে কী রে বাবা, সহকারী কি তাহলে এসে গেল? তখন উনি, ওই সহকারীর নাম ছিল বিমল, আমার এখনো মনে আছে, উনি বিমল বিমল করে উনি ডাকছেন, কোথায় কি ডাকাডাকি করছেন, কিন্তু কিছুই কেউ কোনো সাড়া দিচ্ছেন না। উনি তখন চায়ের কাপটা হাতে নিয়ে চাটা খেতে খেতে এদিক ওদিক দেখছেন যে বিমল এসছে কিনা, বলে না তো, কেউ তো আসেনি। তো তারপরে উনি না অবাক হয়ে গেলেন, বলে তাহলে চাটা খেয়ে আমাকে করে দিল। তারপরে তো এরকম মাঝে মাঝে কি হতো, উনি যেটা ভাবতেন সেটাই না মানে হতো, মানে এমনও হয়েছে যে উনি চেন স্মোকার ছিলেন, সিগারেট খেতেন। তো সিগারেটটা মুখে দিয়ে উনি হয়তো লাইটারটা, তখন তো লাইটার ছিল না, দেশলাই খুঁজছেন, হঠাৎ কোথার থেকে দেশলাইটা ঠাস করে ওনার সামনে এসে পড়লো। ব্যাপারটা কি হচ্ছে উনি কিছু বুঝতে পারছেন না।
তারপরে আর চাটা তো সবসময়ই, মানে যখনই মনে হচ্ছে আমি একটু চা করে খাই, তখনই উনি তখনই চা চলে আসছে। সিগারেট মুখে দিচ্ছেন, দেশলাই ভুলে গেছেন, তো দেশলাইটা চলে আসছে। আচ্ছা, তারপরে উনি বলে কিন্তু ভাত ঠাতগুলো ওই সহকারী যে লোকটি ছিল বিমল বলে, সেই করে দিয়ে যেত। হ্যাঁ, কিন্তু অদ্ভুত ব্যাপার যে ভাত ঠাত বেড়ে উনি নিজেই খেতেন, কিন্তু একদিন কি হয়েছে, উনি ভাত বেড়ে খেয়ে জলের গ্লাসটা, তখনকার দিন তো বোতলের ব্যাপার ছিল না, জলের গ্লাসটা পাশে নিতে ভুলে গেছেন। উনি ভাবছেন যে ও জলের গ্লাসটা তো নিতে ভুলে গেলাম, ওমা এক গ্লাস জল ওনার সামনে এসে পড়লো। কে করছে, কে করছে এগুলো, কে করে? হ্যাঁ, এরকম করে করে 7 দিন কেটে গেছে। এরপরে ওনার না খুব মানে একটু অস্বস্তি হতে লাগলো যে না, এভাবে তো থাকা যাচ্ছে না, এটা হচ্ছেটা কি এখানে, কি ব্যাপার? তখন উনি আর আশেপাশেও সেরকম কেউ নেই, ওই মানে যে তাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, যে কি হয়েছিল, হ্যাঁ, বা এখানে কিছু হয়েছিল কিনা, বা কে এই ব্যাপারগুলো কেন ঘটছে। তখন উনি কি করেছেন, উনি কিন্তু নিজে স্টেশন মাস্টার ছিলেন। তো এখন উনি তো স্টেশন মাস্টার, কাকে জিজ্ঞেস করবেন? আর তখনকার দিনে টেলিফোনেরও অত ব্যবস্থা ছিল না। তো উনি একদিন কি করেছেন, ওরা সহকারীকে যে ছিল তাকেও বলেছেন, এবং স্টেশন মাস্টারের পরে যিনি থাকেন তাকেও বলেছেন যে দেখো আমি একটুখানি মানে আগের যে স্টেশন মাস্টার ছিল তিনি বদলি হয়ে পাশের স্টেশনেই আছেন, বলে আমি একটু ওনার কাছ থেকে আমি একটু পাশের স্টেশনে যাব, তোমরা আজকে একটুখানি দেখে নিও, আর একটু এই দিনে তো 4টে ট্রেন আসে, একটু দেখে নিও। বলছে হ্যাঁ ঠিক আছে। বলে আমি সকালে যাবো, আমি বিকেলেই ফিরে আসবো, বিকেলের মধ্যেই দেখবে আমি এই ট্রেনেই ফিরে আসবো, এখানকার ট্রেনে। বলছে আচ্ছা ঠিক আছে। তখন ও বলেছে যে তখন বলছে ঠিক আছে আপনি যান। তখন উনি কী করেছেন, পরের স্টেশনে গেছেন। পরের স্টেশনে গিয়ে উনি বলছেন যে ওই স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করেছে, দেখা করে উনি সমস্ত কিছু বলেছেন, হ্যাঁ, যে এই ব্যাপার আমার সঙ্গে এই জিনিসগুলো ঘটছে, তো কি ব্যাপার বলুন তো। তখন স্টেশন মাস্টার পুরনো যিনি ছিলেন সেই স্টেশন মাস্টার না শুনলো, শুনে বললেন যে দেখুন আমি তো কিছু বুঝতে পারছি না, তবে এমনও হতে পারে যে আমারও আগে, হ্যাঁ, একটি সদ্য বিবাহিত ছেলে এবং তার স্ত্রী এসেছিল, কিন্তু 3-4 মাস পরে হঠাৎই ভদ্র মানে ওই স্ত্রীটি একটা কঠিন অসুখ হয়, কিন্তু আমরা তাকে, এখানে তো দেখছেন ডাক্তারপাতির কি অবস্থা, তো ভদ্রমহিলা মানে ওই ছেলেটির বউ মারা যায়, স্ত্রীটি মারা যায়, এবং তারপরে ছেলেটি বদলি হয়ে আবার চলে যায়। এখন এরকম আমি কিন্তু এরকম কখনো ফিল করিনি, কিন্তু আপনি কেন ফিল করছেন জানি না। এরকমও হতে পারে যে হয়তো আপনি মানে ওই যে স্ত্রীটি, তার তো মনোবাসনাগুলো পূর্ণ হয়নি, সেই জন্যই হয়তো সে তারই কোনো মানে সেই হয়তো সূক্ষ্ম দেহে মানে এসে আপনাকে এগুলো করে দিচ্ছে। তখন এই যে স্টেশন মাস্টার, বর্তমান যে স্টেশন মাস্টার, সে তখন ওই পুরনো স্টেশন মাস্টারকে বলছে মশাই, মানে বর্তমান স্টেশন মাস্টার মানে তো আমার দাদু, হ্যাঁ, তা দাদু বলছেন যে দাদুর বন্ধু, দাদু বলছেন মশাই আপনি যতটা সহজে বললেন আমি ঠিক ততটা সহজ করে নিতে পারছি না, হ্যাঁ, আর ব্যাপারটা খুব গোলমেলে ঠেকছে, হতেই পারে এরকম, হ্যাঁ হতেই পারে, তো আপনি আমার বদলির ব্যবস্থা করে দিন, আমি আর এখানে থাকবো না। তখন বলছে সে কি, আপনি সবে 7 দিন থেকে 10 দিন হয়ে এসছেন, আপনি এখনই বলছেন বদলি? বলে আরে ভূতের সাথে ঘর করা যায় নাকি, হ্যাঁ, সে কি ভেবেছে যে আমি, তখনও ওই দাদুর বিয়ে হয়নি, তো আমি একজন ইয়াং ছেলে বলে সে কি ওই ভূত নিয়ে আমি ঘর করব, ভূত কি আমার বউ হবে নাকি, এই ভূতের সাথে ঘর করা যায় না, আর আমি এখানে থাকবো। সেটা উনি বলেছেন ইয়ার্কি মেরে, মানে মজা করে, কিন্তু বলছেন যে আপনি যতটা সহজে বললেন ব্যাপারটা আমার ততটা সহজ মনে হচ্ছে না, আর আমি তো ফিল করছি ব্যাপারটাকে, হ্যাঁ, একটা অস্বস্তিকর পরিবেশ সব সময় মনে হচ্ছে, গরম লাগছে, তো হঠাৎ করে জেগে যাচ্ছি, বলছি আমি আমার হাত পাখাটা খুঁজছি, দেখছি হাত পাখাটা নেই, কেউ তখন দেখছি যে হাত পাখাটা নিজে নিজে এরম এরম করে ইয়ে করছে,
তখন মানে এটাকে তো মানে মেনে নেওয়া যায় না। আর আমি ঠিক ইয়ে করতে মানে ঠিক ব্যাপারগুলোকে হজম করতেও পারছি না, তাছাড়া আমি এখানে থাকবো না, এভাবে কাজ করা যায় না। কি আমি কি ভূতের সঙ্গে থাকবো? এভাবে তো থাকা যায় না। তখন বলে ওই দাদু অনেক লেখালেখি করে অনেক ঝামেলা করে পরে উনি বদলি হয়ে চলে এসেছেন। এটা কিন্তু আমার দাদুর বন্ধুর মুখে শোনা, মানে যে যার জীবনে হয়েছে মানে তার থেকেই শোনা। অনেক ছোটো বয়স থেকে না আমার খুব ভূতের গল্প বলো, ভূতের গল্প বলো, খুব নেশা ভূতের গল্প শোনা। তা উনি একদম বলছেন ঠিক আছে শোন তাহলে আমার নিজের ইয়েরই গল্প তোকে বলছি, বলে আমাকে এই গল্পটা বলেছিলেন। কেমন লাগলো বলো? সব টুকটুক টুকটুক ছোটো 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 অনেকগুলো গল্প। তো এইটা আমাকে আমাকে এই গল্পটা বলেছিলেন। আরেকটা গল্প বলছি তোমাদেরকে, সত্যি গো ভীষণ অদ্ভুত ঘটনা। আমি এই ঘটনাটা না মানে আমার মনের মধ্যে না একদম গেঁথে বসে গেছে এই ঘটনাটা। হ্যাঁ, আমি পরে অনেকবার দাদুর ওই বন্ধু আমার বাড়িতে এসছেন। বলে খুব 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 ভালো লাগছে। ওই দাদুর বন্ধু অনেকবার আমার বাড়িতে এসছেন। আমি অনেকবার তাকে প্রশ্ন করেছি, দাদু সত্যি গো তোমার সত্যি তুমি এরকম ভূতের পাল্লায় পড়েছিলে? বলে হ্যাঁ রে বাবা, আমি মিথ্যে কথা কি বানিয়ে বানিয়ে বলবো তোকে? হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এবার আমার ছেলের দেখা একটা ঘটনা বলি, ছোট্ট ঘটনা। আমি বলছিলাম না যে ব্যাংডুবির জঙ্গল, বাগডোগরা থেকে কিছু বাগডোগরা তার উল্টো দিকের রাস্তা, বাগডোগরা ঢুকতে আমরা যে রাস্তাটাতে বাগডোগরা যাই মানে এয়ারপোর্টে যাই, ঠিক তার উল্টো দিকের রাস্তাটা দিয়ে গেলে প্রায় 14-15 কিলোমিটার যেতে হয়, গিয়ে তারপরে জঙ্গলে ঢুকতে হয়, ব্যাংডুবির জঙ্গলে। তো নাম করা জঙ্গল, তোমাদেরকে আগেও বলেছি বনঝাঁকড়ির গল্প। তো একদিন আমার ছেলে কি হয়েছে, এরা মাঝে মাঝে কী করে যা হয় দেখো, আমার ছেলেরও আজকে প্রায় 40-42 বছর বয়স হলো। কোথায় যাব এখন, আর পাড়ায় পাড়ায় সেই আড্ডা তো আর নেই। ওরা কি করে, ওরা ওই উইকেন্ডে মাঝে মাঝে ওরা ওই জঙ্গলে চলে যায়। গিয়ে ওই জঙ্গলে, আমি তোমাদেরকে গল্প করেছিলাম না জঙ্গলের ভেতরে একটা গ্রাম আছে, সে সেন্ট্রাল বস্তি বলে, ওই গ্রাম ওই 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 ওখানে ওই গ্রামটাতে যায়। গিয়ে একটা ওখানে বেশ কিছু দোকান আছে, এবং ওরা ভীষণ ভালো, ভীষণ মানে কি বলবো, ভীষণ আত্মীয়ের মতো। হ্যাঁ, ওরা বুনু বুনু বলে একজনকে, একটি মেয়ে আছে, তার একটি দোকান আছে, তার বাবাও আছে, মাও আছে, সবাই ওই দোকান। নেপালিরা ভীষণ, তো জানো নেপালি ছেলেরা থেকে মেয়েরা বেশি পরিশ্রমী হয়, ওরা ওই মেয়েটি দোকান করে। তো ওরা বুনু বুনু বলে, ওই দোকানে গিয়ে বসে চা ফা খায়। হ্যাঁ, একটু হয়তো ওয়াই ওয়াই খেলো কি একটু মোমো খেলো, এটা করে আড্ডা মারে ফিরে আসে। কোথায় যাবে? হ্যাঁ, আর শিলিগুড়িতে এমন কিছু কোথাও যাবার জায়গা নেই। হ্যাঁ, সারাদিন উইকেন্ড সারা সপ্তাহ বন্ধুদের সাথে দেখা হয় না, সব 3-4 বন্ধু মিলে বাইক নিয়ে চলে গেল কাছে থেকে কাছে, আর এরা সব ইয়াং ছেলেপিলে বাইক চালায়। তো সেদিন কি হয়েছে, সেদিন খুব গরম ছিল। তো আমার ছেলে আমাকে বললো, মা গাড়িটা নিয়ে বেরোই, ভীষণ গরম, এসিটা চালিয়ে চালিয়ে আজকে আমরা জঙ্গল যাবো। তখন বললাম, বাবা তোরা আবার এসি চালিয়ে জঙ্গল যাবি? বলে হ্যাঁ, আমার ঘুরে আসছি, ভালো লাগছে না। তা সেদিন ওদের কেউ ছিল না, ও আর ওরা একটি বন্ধু ছিল, দুজন ছিল মাত্র, আর কেউ ছিল না। তো ওরা তো ওই জঙ্গলে গিয়ে সেন্ট্রাল বস্তিতে গেছে, গিয়ে ওই বুনুর দোকানে বসে বসে চা চা খাবে, আর বলেছে যে একটু ওয়াই ওয়াই কর না বুনু, একটু খাই আর একটু গল্প টল্প করবে। ইন দি মিন টাইম কী হয়েছে, আরও 4-5টি ছেলে ওই যে ওই জঙ্গলটা তো অনেকে যায়, তো আরও 4-5 জন ছেলে ওই নকশালবাড়ি বা জলপাইগুড়ি এখান থেকে সব উইকেন্ড হলে আসে। হ্যাঁ, এসে ওখানে গল্প টল্প করে, ওই বুনুর দোকানে বসে বা আশেপাশে অন্য কোনো দোকানে বসে, সবাই গল্প গুজব করে। তো রাত তখন প্রায় 9:30 বাজে। তখন বলছে না এবারে উঠি, ওরা এই 7টা-8টা নাগাদ শিলিগুড়ি থেকে রওনা হয়েছিল। তা 9টা-9:15 বাজে, তখন ওরা বলছে না এবারে উঠি, এবারে চল বাড়ি যাবো। আমার ছেলে আমার ওই বন্ধুকে বলছে চল এবার যাই, অনেকক্ষণ হলো, আবার বাড়ি যেতে যেতে 10টা বেজে যাবে। বলছে ঠিক আছে তাহলে যা, চল উঠি আমরা। তো ওরা দুজনে গাড়িটা চালিয়ে আসছে, আর আরও যে 4-5টা দল গেছিল, 4-5 জনের একটা দল গেছিলো, ওরাও তখন বলেছে তোমরাও যখন যাচ্ছ তাহলে আমরাও তোমাদের পেছন পেছন যাই, তাহলে আমরা বেরিয়ে পড়ি, কারণ রাস্তাঘাটে হাতি বা চিতাবাঘ দেখাই যায়। হ্যাঁ,
তো তবে এদের হাতে একটা বড় টর্চ ওরা সবসময় নেয়, হ্যাঁ, হাতি বা চিতাবাঘ আশেপাশে দেখার জন্য কোথাও কিছু আছে কিনা। অনেক সময় হয় কি, হাতিগুলো তো মিশমিশে কালো, জঙ্গলের ওই অন্ধকারে বোঝা যায় না, ওরা এসে সামনে দাঁড়িয়ে পড়লো হঠাৎ করে, এরকম ওদের হয়েছে। তো যাই হোক, ওরা আসছে, তা ওরা যখন ফিরতে যাওয়ার মুখে কি হয়, দুটো ছোট ছোট মানে জলাধার আছে, মানে নালা, যেটাকে আমরা মানে মানে গোদা বাংলায় যেটা নালা বলি, ওরকম নালা, ওরা বলে খোলা, খোলা আছে দুটো, তার উপর দিয়ে কাঠের ব্রিজ আছে। তো ওরা একটা ব্রিজ পেরিয়েছে, মানে পেছনের ব্রিজটা পেরিয়ে আসছে, এসে দেখে সামনে, মানে সামনের ব্রিজটাতে একটা লোক হাফ প্যান্ট পরা খালি গায়ে, গরমকাল, হাফ প্যান্ট পরা খালি গায়ে টলতে 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 যাচ্ছে। তখন এরা আলোচনা করছে, আর পিছন পিছন কিন্তু ওই 4-5 জনের যে দলটা, তাদের গাড়িটা আসছে, ওই 3-4 জনের, ওই গাড়িটাও আসছে, আমার ছেলেও গাড়িটা চালিয়ে আসছে। তো ওরা আমার ছেলে আর আমার ছেলের বন্ধু বলা বলি করছে যে যে সামনের লোকটা কে রে, এ কি রে, এরকম টলতে টলতে যাচ্ছে, আজকে তো গ্রামের মানুষ, আর তো একটুখানি বোধহয় একটু খেয়ে মানে হয়েছে টয়েছে আর কি, হ্যাঁ, তাই জন্য এরকম টলতে টলতে যাচ্ছে। তখন যাকে যাক, চল আমরা আস্তে আস্তে যাই, আস্তে করে লোকটাকে পাশ কাটিয়ে বেরিয়ে যাবো, বললো হ্যাঁ। তখন ওরা কি হয়েছে, গাড়ির লাইট তো লোকটার গায়ে পড়ছে, লোকটা হাঁটতে 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 গিয়ে হঠাৎ করে পাশের নয়াঞ্জলিতে পড়ে গেল। নয়াঞ্জলি মানে বুঝতে পারছো তো, মানে পাশে যে মানে এইটা ব্রিজ, সামনের ব্রিজটা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে পাশে যে নিচু যে জমিটাকে নয়াঞ্জলি বলে, ওটার মধ্যে পড়ে গেল। আমার ছেলে আর এটা কিন্তু আমার ছেলে আর ওর বন্ধুও দেখেছে, আর পেছনের যে গাড়িটা আসছিল তার ওরাও দেখেছে। ছেলে না ইয়ে হয়ে গেছে, বলছে কিরে, লোকটা পড়ে ঠরে গেল নাকি, চল চল গিয়ে দেখি। ওরা গেছে, তখন ওরা কী করেছে, একটু তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে গেছে, গিয়ে নেমেছে, গাড়ি থেকে নেমে নয়াঞ্জলিতে তাকিয়ে দেখে কেউ নেই, কিচ্ছু না। তখন পেছনের গাড়িটাও এসে থেমেছে, ওরাও লোকটাকে দেখেছে, ওরাও সবাই নেমে দেখে কেউ কোথাও নেই। ওরা চারিদিকে সেই সবার হাতে টর্চ জ্বালিয়ে ঠালিয়ে দেখে টেকে সব কিছু দেখে টেকে, তারপর কিচ্ছু নেই। তখন আমার ছেলের যে বন্ধু, সে বলছে, আমার ছেলের ভালো নাম রিতম, যে রিতম গাড়িতে ওঠ, চল সোজা বেরিয়ে যা, কোনো দিকে তাকাস না। বলে কি হ্যাঁ তাই করি, বলে সোজা বেরিয়ে চলে এসেছে। এসে আমি সেদিন আমার শরীরটা ভালো ছিল না, আমি শুয়ে আছি চুপ করে। তো আমার ছেলে এসে না আমাকে ডাকছে, মা মা। বললাম কী হলো মা, আমরা আজকে ভূত দেখেছি। বললাম মানে? বলে জানো এই কাণ্ড। এর বেশ কদিন পরে একদিন সকালবেলা ওখানে ব্যাংডুবির ওই জঙ্গলটার মধ্যে একটা খুব দারুণ সুন্দর একটা, সেই গল্পটা তোমাদের আমি পরে একদিন বলবো, একটা শিব মন্দির আছে। ওটাকে বলা হয়, তোমরা যদি নেট ঘাটো ইন্টারনেটে পেয়ে যাবে, জঙ্গলি বাবার মন্দির। হ্যাঁ, এবং এখানকার যিনি পুরোহিত আছেন পণ্ডিতজিও স্বপ্নে পেয়েছেন এই শিব ঠাকুরকে। সেটা আমি তোমাদের পরে একদিন গল্প করব। তো সেই আমি একদিন সকালবেলা আমার ছেলে বলছে, চল অনেক দিন জঙ্গলি বাবার মন্দিরে যাই না, চল তো একটু যাই জঙ্গলি বাবার মন্দিরে, আমাকে নিয়ে যাবি? বললো হ্যাঁ নিয়ে যাবো। তো আমরা সকালবেলায় গেছি, সকালবেলা গিয়ে মন্দির টন্দির ঘুরে, অপূর্ব পরিষ্কার, মানে আর্মি ওটা মেনটেন করে আর কি। হ্যাঁ, পণ্ডিতজিকেও যে পুজো করেন তার যে পয়সা করি সবই আর্মি পণ্ডিতজিকে পে করে, যেহেতু আর্মি মেনটেন করে। অদ্ভুত, মানে ভীষণ সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর পণ্ডিতজি তার ছেলে আছে, কি যে ভালো, কি যে আন্তরিক সহৃদয়, তার মানে বলার না। তো আমি এই গল্প তোমাদের পরে একদিন শোনাব। তো আমরা তো ওখান থেকে ওখানে একটু জঙ্গলি বাবার মন্দিরে একটু পুজো দিলাম, পুজো টুজো দিয়ে তারপরে আমি বললাম, ও বললাম মা চা খাবে? বললাম হ্যাঁ। বলে তাহলে চলো সেন্ট্রাল বস্তি যাই। বললাম চল। আমরা গিয়ে সেন্ট্রাল বস্তি গেছি। তখন সেদিন আমার ছেলে, ওই বুনু বলে যে মেয়েটা, ওখানে অনেকেই থাকে, চায়ের দোকানে অনেকেই কথা টথা বলে, সকালবেলা অনেকেই ছিল, সবাইকে বলেছে দেখো সেদিন না এই কাণ্ড আমরা এরম দেখেছি।
ওরা কিন্তু স্বীকার করলো যে হ্যাঁ এই লোকটাকে মাঝে মাঝে দেখা যায়, এবং এই লোকটি সুইসাইড করে, ওরকম সুইসাইড করেছিল। ওই কীভাবে সুইসাইড করেছিল ওরা কেউ বলতে পারে না, কিন্তু ওই খোলার যে জল তাতে ওর বডিটা ভেসে এসেছিল। এটা গেল একটা। আর একটা ছোট্ট গল্প কথা, মানে একটা ঘটনা বলে আমি শেষ করবো আজকে, কেমন? আমার বাড়িতে জানো তো গেস্ট, আমার বোনের জামাই সব এসছে, সবাইকে বসিয়ে রেখেছে। আমি আজকে কথা দিয়েছি আমাকে আজকে আসতেই হবে, লাইভ করতেই হবে। তোরা একটু বস, লাইভটা করে নিয়ে তারপরে তোদেরকে আমি ডিনার সার্ভ করবো, এখন দেবই না, চুপ করে বসে থাক, আমার লাইভ শোন। তো যাই হোক, আর একটা ছোট্ট ঘটনা বলছি বলে আমি কিন্তু শেষ করবো আজকে। এটাও ছেলেরই দেখা, ছেলে। আর তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগে গো, তোমাদের জন্যই তো আমি মানে আসি, লাইভে আসাটাই মানে খুব মজার। এই যে তোমাদের সাথে কথা বলতে পারি, গল্প করতে পারি, এই যে নিজের মানে ফিলিংসগুলোকে আমি বলতে পারি, এটা যে কত বড় একটা মানে ভালো লাগা, সেটা মানে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। কারণ এইরকম এক নাগারে বক 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 আমি করি, আমি এমনিতেই একটু বকতে ভালোবাসি, হ্যাঁ। আর আমাকে যদি কেউ মানে বকার সুযোগ দেয় এরকম, আমার তো দারুণ। আমার এক মেশো, হ্যাঁ গো, সবাইকে শ্রদ্ধা জানাবো, ওরা খুব ভালো। আমার বোনের বর এখানে থাকে, ওরা এসছে। তারপরে হ্যাঁ, যে ঘটনাটা, আরে যেটা বলছিলাম, আমার এক মেসোমশাই আছেন জানো তো, খুব এখন অনেক বয়স হয়ে গেছে। না না, সেটা না, ওরা বসে গল্প করছে, আমার বৌমা আছে, ছেলে আছে, ওদের সাথে গল্প করছে। ওরা বললো তুই করে আয় দিদিভাই, তারপরে আমরা খাবো। হ্যাঁ, আমার কাছে লাইভ করতেই হবে, তোরা বস থাক। হ্যাঁ, তো বললো হ্যাঁ হ্যাঁ, ওরা কাছেই থাকে, সেরকম হলে আমার ছেলে ওদেরকে একটু গাড়িতে পৌঁছে দেবে। আজকে তো আবার বন্ধ, আর আমাদের এখানে আবার ভালোই বন্ধ হয়েছে। যাই হোক, তো যেটা বলছিলাম, আমার এক মেসোমশাই আছে জানো তো, সে আমাকে বলতো কি, তারা আমি যখন কথা বলতে শুরু করতাম আমি তো থামবো না, হ্যাঁ, বলেই যাচ্ছি। আমার মেসোমশাই বলতেন দাঁড়া, কোথায় ফুল স্টপ আছে, কোথায় কমা আছে, একটু দেখে বল। এরকম বলতো জানো তো। যাই হোক, আমি একটা ছোট্ট ঘটনা বলছি। তো ওই যে বললাম যে ছেলেটি ওই যে গ্যাংটকে ওরকম দেখেছিল, সেই ছেলেটিও আমাদের এই ব্যাংডুবির জঙ্গলে যায়। সেই ছেলেটি, এবং আমি জানি না এই ঘটনাটা কি আমি তোমাদেরকে কখনো বলেছিলাম, বা সোম শুভ্র ভাই কি এটা বলেছিল, আমি না ঠিক মনে করতে পারছি না, তাও আমি বলছি। হ্যাঁ, নতুন যারা আছো তারা শোনো, আর পুরনো যারা আছো তারাও শোনো, হ্যাঁ, যদি শুনে থাকো। তো তারা না দুজনে মিলে, ওরা দুজনে একদিন ব্যাংডুবি গেছে, ওই ছেলেটি এবং আমার ছেলে দুজনে মিলে ওই জঙ্গলে গেছে। ওরকম যথারীতি দুজনে মিলে জঙ্গলে গেছে উইকেন্ডে, গল্প গুজব করে চা ঠা খেয়ে ফিরছে। তখন ফিরছে তো ওদের জঙ্গলে না প্রবলেম কোথায় জানো তো, গাড়ি থেকে না, ওরা একদম মানে সব মানে ওই জঙ্গলের লোকেরাই যারা থাকে ওই গ্রামে, সেন্ট্রাল গ্রামটাতে, তারাই না করে দেয় তোমরা আর যাই করো, জঙ্গল থেকে ইয়ে থেকে নেমো না, গাড়ি থেকে খুব একটা নেমো না। কারণ কোথায় কে লুকিয়ে থাকে, মানে কোথায় কোন জন্তু জানোয়ার লুকিয়ে থাকে বোঝা তো যায় না। হ্যাঁ, গাড়ি থেকে খুব একটা নেবো না, এই যে গাড়িতে উঠলে তোমরা একদম চলে যাও। তাই সেদিন কি হয়েছে, সেদিন ওদের পেয়েছে খুব বাথরুম। হ্যাঁ, তা ওরা কি করেছে, একটা জায়গায় নেমে দুজনে মিলে এরকম বা এরকম বাথরুম করছে। তো হঠাৎ, জঙ্গল তো, এখানে গাছ ওখানে গাছ, এখানে গাছ সেখানে গাছ, এরকম পুরো গাছে ভর্তি। হঠাৎ আমার ছেলে আর পাশে ওই যে আরেকজন যে গেছে তাকে দাদা দাদা বলে, তো তাকে বলছে যে শুনতে পাচ্ছ গাছেরা কথা বলছে, ফিস 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 করে, এই গাছ ওই গাছের সাথে কথা বলছে, ওই গাছ ওই গাছের সাথে কথা বলছে, ওই গাছ ওই গাছের সাথে কথা বলছে। এক মিনিট তোমাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। হ্যাঁ বল, খুলে দেব, কি করবি? আচ্ছা আচ্ছা, এক মিনিট, হ্যাঁ, আমি একটু দরজাটা খুলে দিয়ে আসি।
চলে গেছে? না না, ছেড়ে আছে। হ্যাঁ যা ছেড়ে আয়। হ্যাঁ ওদেরকে বলে দিই 5 মিনিট বসলে আমার হয়ে যাবে অবশ্য। আর 5 মিনিট? হ্যাঁ 5 মিনিট বসলে আমার হয়ে যাবে। সরি তোমাদেরকে একটু ডিস্টার্ব করার জন্য। তো যাই হোক, তো ওরা এরকম বলছে যে তা আমার ছেলে বলছে তুমি শুনতে পাচ্ছ গাছেরা কথা বলছে? বলে হ্যাঁ গাছগুলো না কেরম মানুষের মতো এখানে ফিসফিস করছে, ওই গাছ ওই গাছের সাথে কাছে ফিসফিস করছে, ওই গাছ ফিসফিস করছে, ওই গাছ ফিসফিস করছে, ওই গাছ ফিসফিস করছে। অদ্ভুত ব্যাপার, গাছেরা যে এরকম কথা বলে। আমার ছেলে আর ওই ছেলেটি এসে আমাকে পরে বলেছে যে আমরা না এরকম শুনিনি কোনো দিন যে গাছেরা এরকম কথা বলে। আলাম গাছেরা কথা বলে কি? তখন বলছে হ্যাঁ গাছেরা কথা বলে, গাছেরা আমরা নিজেরা শুনেছি, ওরা ওদের মধ্যে গল্প করছে। বললাম এটা তো একটা অদ্ভুত ব্যাপার। তখন ওই যে ছেলেটি সে তার ওই প্যারানর্মাল বন্ধুর কাছে গেছে, গিয়ে বলেছে যে জানো এরকম এরকম ব্যাপার, গাছেরা কথা বলে। তখন আমরা নিজেরা শুনেছি, ফিস হলে কে কথা বলবে, ওখানে কেউ নেই। হ্যাঁ তখন বলছে যে তখন ওই ভদ্রলোক হেসে বলেছেন গাছের যখন প্রাণ আছে তখন তারা কথা বলবে না কেন, গাছেরাও কথা বলে। এটাও বুদ্ধিতে যার ব্যাখ্যা হয় না। ঠিক আছে তাহলে আজকের মতো এখানে শেষ করি, আবার একদিন আসবো, গল্প করব। গুড নাইট, সবাই ভালো থেকো, সকলে ভালো থেকো, আবার একদিন আসবো। গুড নাইট। আর কেমন লাগলো একটু জানিও, কারণ আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কেমন লাগলো একটু জানিও। গুড নাইট।